গত প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ যেন একটা ধারাবাহিক সংকটের মধ্যে দিয়ে চলেছে। তো ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের শাসন ব্যবস্থা ঠিক কী ধরনের চাপের মধ্যে রয়েছে? চলুন একটা বিস্তারিত রিপোর্টের উপর ভিত্তি করে এই জটিল পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করা যাক। আলোচনার শুরুতেই রিপোর্টের সবচেয়ে গম্ভীর পর্যবেক্ষণটা দেখে নেওয়া যাক। ২০২১ সালে আদালত নিযুক্ত জাতীয় মানবাধিকার কমিশনের একটা কমিটি বলেছিল যে পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন নয়, চলছে শাসকের আইন। এই একটা মন্তব্যই কিন্তু বুঝিয়ে দেয় পরিস্থিতি ঠিক কতটা গুরুতর। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা ৪টে ধাপে এগোব। প্রথমে দেখব এই শাসন ব্যবস্থা ঠিক কী ধরনের চাপের মুখে পড়েছে। তারপরে নজর দেব আইন শৃঙ্খলার অবনতির দিকে, আর খুঁজে দেখব এর পেছনের অর্থনীতিটা কী। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই সব কিছুর ফলে রাজ্যের গণতন্ত্র আজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। তাহলে প্রথম পর্ব, চাপের মুখে একটি ব্যবস্থা। এই সেকশনে আমরা দেখব রিপোর্টের মূল সারাংশটা কি, মানে ঠিক কি কি কারণে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা একটা গভীর সংকটের মধ্যে রয়েছে। রিপোর্টটা বলছে সংকটটা কিন্তু একমুখী নয়, বরং বহুমুখী। একদিকে যেমন কেন্দ্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর সংঘাত তুঙ্গে, তেমনি রাজ্যের ভেতরে চলছে লাগাতার রাজনৈতিক আর সাম্প্রদায়িক হিংসা। তার সাথে আবার যোগ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ, যার ফলে বারবার সুপ্রিম কোর্ট, সিবিআই আর ইডিকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সব মিলিয়ে একটা দলীয় সমাজ আর গণতান্ত্রিক অবক্ষয়ের ছবিই কিন্তু উঠে আসছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, শৃঙ্খলার ভাঙন। এখানে আমরা দেখব এই সিস্টেমের ওপর যে চাপ তৈরি হয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণগুলো কি কি। মানে মাঠ পর্যায়ে যে হিংসা আর সংঘাত ঘটে চলেছে তার দিকে নজর দেব। দেখুন, পঞ্চায়েত নির্বাচনগুলোতে হিংসার একটা ধারা একেবারে স্পষ্ট হয়ে উঠছে এবং সেটা সময়ের সাথে সাথে বাড়ছে। ২০১৩ সালে মুর্শিদাবাদ, বীরভূম, মালদার মতো জেলাগুলোতে ব্যাপক হিংসার খবর আসে। ২০১৮তে অবস্থা আরও খারাপ হয়, কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়। আর ভয় দেখানোর অভিযোগের মধ্যে দিয়ে রেকর্ড সংখ্যক, মানে প্রায় ৩৪% আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। আর ২০২৩-এ তো মৃতের সংখ্যা ৫৫ ছাড়িয়ে গেল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হয়। পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় ২০২৩ সালে সুপ্রিম কোর্টের একটা মন্তব্য থেকে। দেশের সর্বোচ্চ আদালতকে বলতে হয়, নির্বাচন আয়োজন করাটা হিংসার লাইসেন্স হতে পারে না। ভাবুন একবার, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এর চেয়ে বড় বিপদসংকেত আর কি হতে পারে। শুধু ভোটের হিংসাই নয়, এর পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনাও কিন্তু একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন ২০১৬তে মালদার কালিয়াচকের ঘটনা। একটা সাধারণ প্রতিবাদ মিছিল হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে থানা, সরকারি সম্পত্তিতে হামলা হয়, যা আইন শৃঙ্খলা ভেঙে পড়ার একটা মারাত্মক উদাহরণ। এর পরেও কিন্তু ঘটনা থামেনি। হাওড়ার ধুলাগড়, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট ঘিরে বাদুরিয়া বসিরহাটের দাঙ্গা, আর তারপর তো ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আসানসোল, রানীগঞ্জ থেকে হাওড়া, হুগলি বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আর এই পুরো সময়টা জুড়েই রাজ্য আর কেন্দ্রের সংঘাত একেবারে চরমে উঠেছে। দুটো উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন বিএসএফের কাজের এলাকা বাড়ানোর সিদ্ধান্ত। রাজ্য সরকার বলছে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। অন্যদিকে কেন্দ্রের যুক্তি, সীমান্ত সুরক্ষিত রাখতে এটা জরুরি। ঠিক একইভাবে সিএএ আর এনআরসির মতো বিষয়গুলো নিয়েও সংঘাত হয়েছে। রাজ্য সরকার একে জনবিরোধী বলেছে, আর কেন্দ্র বলেছে এটা নিপীড়িত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য জরুরি। এবার আমরা আসছি তৃতীয় পর্বে, নিয়ন্ত্রণের অর্থনীতি। প্রশ্নটা হলো, ক্ষমতার এই যে কাঠামো, এই যে দাপট, সেটা টিকে থাকে কিসের জোরে? এই পর্বে আমরা দেখব এই পুরো সিস্টেমটার পেছনের অর্থনৈতিক চালিকা শক্তিটা কি, রিপোর্টটা ঠিক কি বলছে। এই যে একটা সংঘাতের চক্র চলছে, এর জ্বালানিটা আসছে কোথা থেকে? রিপোর্ট অনুযায়ী এর উত্তরটা বেশ সোজাসাপটা, আর তা হল ব্যাপক দুর্নীতি। এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থাগুলো মূলত ৪টে বড় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। প্রথমটা হলো স্কুল নিয়োগ বা এসএসসি দুর্নীতি, যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এরপরে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু আর কয়লা পাচারের মতো মারাত্মক সব অভিযোগ। আর চতুর্থটা হলো সাধারণ মানুষের জন্য যে রেশন বরাদ্দ করা হয় সেই রেশন বণ্টনের দুর্নীতি। আর এই প্রত্যেকটা মামলাই এখন সিবিআই এবং ইডি তদন্ত করছে। এই দুর্নীতির আকারটা ঠিক কত বড় তা বোঝার জন্য শুধু একটা তথ্যই হয়তো যথেষ্ট। স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, শুধু একটা বাড়ি থেকেই প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল। ভাবা যায়। আর অনেকেই মনে করেন এটা তো হিমশৈলের চূড়া মাত্র। রিপোর্টটা আসলে একটা মারাত্মক চক্রের দিকে আঙুল তুলছে।
অভিযোগটা হলো এই যে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা উঠছে সেই টাকাটাই নাকি ব্যবহার করা হচ্ছে স্থানীয় স্তরে ক্ষমতা ধরে রাখতে, রাজনৈতিক দাপট বজায় রাখতে। মানে কালো টাকা আর রাজনৈতিক হিংসা দুটো যেন একে অপরের হাত ধরে চলছে। এবার চতুর্থ এবং শেষ পর্ব, সংকটের মুখে গণতন্ত্র। এই যে এত দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে, তার ফলে রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কি হাল হয়েছে, চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। এই সময়ে এমন সব ঘটনা ঘটেছে যা হয়তো আগে ভাবাই যেত না। ভাবুন 2019-এ কলকাতা পুলিশ আর সিবিআই একেবারে মুখোমুখি সংঘাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সংবিধান বাঁচাও বলে ধর্নায় বসছেন। নির্বাচন কমিশনকে বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হচ্ছে। এমনকি রাজ্যপাল বা রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটছে। আর এই প্রসঙ্গেই জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি একটা সাংঘাতিক শব্দ ব্যবহার করেছিল, রাজনৈতিক আমলাতান্ত্রিক অপরাধী যোগসাজশ। তাদের মতে 2021-এর ভোটের পর যে হিংসা হয়েছিল তার পেছনে ছিল এই মারাত্মক আতাতটা, যেখানে রাজনীতিবিদ, সরকারি অফিসার আর অপরাধীরা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সাম্প্রতিক 3টে ঘটনা দেখলে এই রিপোর্টের সবকটা পয়েন্ট যেন এক জায়গায় এসে মিলে যায়। যেমন 2021-এর ভোট পরবর্তী হিংসা, 2022-এর বগটুই গণহত্যা, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আর অবশ্যই 2024-এর সন্দেশখালি, যা এই সব জটিলতার একটা চূড়ান্ত প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত এই পুরো রিপোর্টটার মূল বার্তাটা তাহলে কি? বার্তাটা হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল, সরকারি প্রশাসন আর বেআইনি অর্থনীতির মধ্যে যে একটা লক্ষণ রেখা থাকার কথা, সেটা ধীরে ধীরে মুছে গেছে। এই 3টে ক্ষেত্র এখন একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যা রাজ্যের শাসন ব্যবস্থাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন রাজ্যের প্রতিষ্ঠান আর কেন্দ্রের প্রতিষ্ঠানগুলোই একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন সাধারণ নাগরিকের জন্য আইনের শাসনটা নিশ্চিত করবে কে?